আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা যেটা করতে আসছি আজকে স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন, যেটাকে আমরা বলছি হচ্ছে জোড়া সরল রেখা, পেয়ার অফ স্ট্রেট লাইন। তথা আমাদের এখানে জোড়া সরল রেখা চ্যাপ্টারটা, যেটা চ্যাপ্টার 2, এটার এটা হচ্ছে অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2। এখান থেকে আমরা যেটা প্রথমত পড়বো সেটা হচ্ছে এই থিওরেমটা, এটা হচ্ছে উপপাদ্য 2। এখানে আপনাকে বলেছে যে যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ এইটা একজোড়া সরল রেখা প্রকাশ করে তবে প্রমাণ করো যে যে এই নিশ্চয়ক সমান 0। এখন প্রথম কথা হচ্ছে ভাই, আপনাকে আমি পড়িয়ে দিব, ঠিক আছে, সবকিছু বুঝিয়ে দিব। ঘটনা হলো দিন শেষে আপনাকে এই জিনিসটাকে মুখস্থ রাখতে হবে। এখন এই জিনিসটা মুখস্থ রাখার কৌশলটাকে সেটা আপনাকে আমি আগে শিখিয়ে দিই। এটা কিভাবে আসছে না আসছে সেটা আমি আপনাকে পরে শিখিয়ে দেবো, বাট এটার কৌশলটা আপনাকে একটু বলে দেই, আপনি এই পুরো জিনিসটা মনে রাখতে পারবেন। এই যে এইটা মনে রাখাটা কঠিন, এটা মনে রাখা কঠিন। এখন অনেকেই এটা মুখস্থ করে ফেলছে, কিভাবে করছে আমি জানি না, আমি নিজে করতে পারি নাই। তো আমি যেভাবে করেছি বা আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে এরকম, আমি এই নির্ণায়কটা মনে রাখি। এটা একটা নির্ণায়ক, হ্যাঁ এটা নির্ণায়ক। এই নির্ণায়ক বা নিশ্চয়কটা আমরা মনে রাখি। কিভাবে মনে রাখি সেটা দেখো, প্রথমে তুমি নির্ণায়কটা লিখবা, এবার নির্ণায়ক চিহ্ন দিবা। তো মাঝখানে এবার কি লিখবা, প্রথমত হচ্ছে তুমি এ বি সি তো করতে পারো, তাহলে এ বি সি, এরকম না, এ বি সি। ওকে, তো আমাদের সিকোয়েন্সটা এ বি সি হবে না, আমাদের সিকোয়েন্সটা হবে এ এইচ জি। এইটা মনে রাখবা, এ এইচ জি। তাহলে আমাদের শুরুটা হবে কি দিয়ে, এ এইচ জি, যেখানে এ আছে তার পাশে এবং নিচে এইচ জি আসবে। তাহলে এ এইচ জি, এইচ জি, এই যে এ এর পাশেও এইচ জি, নিচেও এইচ জি। এবার আসো, যেখানে জি আসছে, যেখানে জি আসছে সেখানের পাশেও হবে এফ সি আর নিচেও হবে এফ সি। তাহলে দেখো, জি আসছে, জি এর নিচে আসবে কি এফ এবং সি, আর জি আছে, জি এর পাশে কি আসবে এফ এবং সি। আর বাকি থাকে কে বলতো, এই ইকুয়েশনের মধ্যে এ বি সি ই এফ জি এইচ এর মধ্যে কে বাকি থাকে, বি বাকি থাকে। তো এখানে আমরা বিটাকে বসিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের এই নির্ণায়কটা মনে রাখবা। মনে রাখার কৌশল হচ্ছে এইটা, আমার কাছে এইটা, এটা সমান যদি 0 হয় তাহলে আমরা বলছি যে সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা, সেটা বেসিক্যালি দুইটা স্ট্রেট লাইন বা পেয়ার অফ স্ট্রেট লাইন, অর্থাৎ জোড়া সরল রেখা প্রকাশ করবে। ওকে, সো আমাদের এইটা দেখাইতে বলছে। এখন আমরা তাহলে এইটা দেখানোর জন্য প্রথমত আমরা যেটা করব, যে এই সমীকরণ, প্রদত্ত সমীকরণটা একজোড়া সরলরেখা নির্দেশ করলে আমরা তার আগে এটাকে, এটার অক্ষের আবর্তন করব না, আমরা এটাকে মূলবিন্দু স্থানান্তর করব। তাহলে তাহলে কথা হচ্ছে কি, এইটা একজোড়া সরলরেখা প্রকাশ করবে, ঠিক আছে। তাহলে আমরা মনে করি এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, তাহলে 1 নং সমীকরণটি দুইটি সরলরেখা নির্দেশ করে। 1 নং সমীকরণ দুটি সরল রেখা নির্দেশ করে। এখন দেখো, যদি দুটো সরল রেখা নির্দেশ করে তাহলে রেখা দুটো কেমন হইতে পারে, হয় দুটো রেখা সরল রেখা সমান্তরাল হবে অথবা অসমান্তরাল হবে। এখন সমান্তরাল হওয়ার সুযোগ আসলে নেই, কারণ এই স্ট্রেট পেয়ার বা স্ট্রেট লাইন পেয়ার অথবা জোড়া সরল রেখা বেসিক্যালি যখন এই সমীকরণ থেকে আসবে দুইটা, তাহলে এই দুইটা সরল রেখা মূলত উৎপাদক আকারে থাকবে, উৎপাদক আকারে থাকবে। আর উৎপাদক আকারে যদি থাকে তাহলে নিশ্চয়ই সরল রেখা দুটি পরস্পরকে ছেদ করবে। সো আমাদের এই ইকুয়েশন যেই দুইটা সরল রেখা নির্দেশ করবে তারা হয় সরল রেখা সমান্তরাল হবে অথবা অসমান্তরাল হবে। তো আমরা ধরে নিয়েছি তারা হচ্ছে অসমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু আরেকটা কন্ডিশন আছে, সেটা আমরা পরে শিখবো। এখন কথা হচ্ছে, এই দুইটা সরল রেখা আমরা সমান্তরাল না ধরে বা সমান্তরাল না এরকম চিন্তা করে আমরা ধরে নিয়েছি যে দুটি সরল রেখা নির্দেশ করে। তো দুটি সরল রেখা যদি নির্দেশ করে তাহলে তাদের ছেদবিন্দু অবশ্যই থাকবে, তাহলে নির্দেশ করে এবং রেখা দুটির ছেদবিন্দু আলফা বিটা। এখন দেখো, এই যে এই রেখা দুটির ছেদবিন্দু যখন আলফা বিটা হয়ে গেছে, তখন এই যে দুইটা সরল রেখা এরকম করে আসলো, এদের ছেদবিন্দু হচ্ছে আলফা বিটা, তারা হচ্ছে আমাদের মূলত এই ওয়াই অক্ষ আর এই এক্স অক্ষের কি মূল বিন্দুকে স্থানান্তর ঘটানোর পরে যেটা আসবে সেই বিন্দুটা। তাহলে এখন আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি যে কোনো ইকুয়েশনের জন্য যদি আমরা অক্ষদ্বয়ের মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করি, তাহলে সেইখানে যেটা হয় সেটা হয় হচ্ছে এক্স এর জায়গায় আমরা বসাই হচ্ছে আলফা প্লাস এক্স,
এবং ওয়াই এর জায়গায় আমরা বসাই হচ্ছে বিটা প্লাস ওয়াই। এটা চ্যাপ্টার 2-1 এ পড়েছি। তো এখন এখানে কথা হচ্ছে ভাই এক্স এর জায়গায় কি আমরা আলফা প্লাস এক্স বসাই নাকি x1 বসাই? আমরা মূলত x1 y1 বসাই। তো পরবর্তীতে আমরা কি করি, এই x1 y1 কে এক্স আর ওয়াই দ্বারা প্রতিস্থাপিত করি। সেই কথাটা এখানে আর ব্যাখ্যা করে নাই, সরাসরি বসিয়ে দিয়েছে। এখন আপনি আগের চ্যাপ্টারটা আমার ক্লাসগুলো যদি করে আসেন তাহলে আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝবেন। আমি এখানে x1 আর y1 না লিখে সরাসরি আলফা প্লাস এক্স এবং বিটা প্লাস ওয়াই বসিয়ে দিব। তাহলে এখন দেখো, এবং আরেকটা কথা বলে দিই, আমরা নিশ্চয়ই জানি যে মূল বিন্দুকে যদি আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করা হয় তাহলে ওই ইকুয়েশন থেকে, ওই যে রূপান্তরিত ইকুয়েশন, ওই ইকুয়েশন থেকে কিন্তু একঘাত বিশিষ্ট পদ অপসারিত হয়ে যায়। অর্থাৎ এক্স এবং ওয়াই যুক্ত পদ, এক্স আর ওয়াই ইন্ডিভিজুয়ালি যে পদগুলোতে থাকবে সেই পদগুলো কিন্তু কি হয়ে যায়, বর্জিত হয়ে যায় বা বর্জন ঘটে। তাহলে আমরা কি বলতে পারি, ছেদবিন্দু আলফা বিটা, ঠিক আছে, আলফা বিটা। তাহলে এবং 1 নং এর পরিবর্তিত সমীকরণ, এক নং এর পরিবর্তিত সমীকরণ হচ্ছে a ইন্টু এক্স প্লাস আলফা হোল স্কয়ার। এখানে x1 লেখার কথা ছিল, কিন্তু আমরা ওই যে পরবর্তীতে একবার শেষ লাইনে গিয়ে কি করি, x1 কে আবার x দ্বারা রিপ্লেস করি, সেই কারণে আমি একবারে প্রথম থেকে করে দিয়েছি। তাহলে আলফা স্কয়ার প্লাস 2h এক্স প্লাস আলফা ইন্টু ওয়াই প্লাস বিটা প্লাস বি ইন্টু ওয়াই প্লাস বিটা হোল স্কয়ার প্লাস 2g এক্স প্লাস আলফা প্লাস 2f ওয়াই প্লাস বিটা প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে। সো এবার এখান থেকে আমরা এই সমীকরণটাকে আরেকটু সিম্পলিফাই যদি করি তাহলে থাকে হচ্ছে বা এ এক্স স্কোয়ার প্লাস 2x এ আলফা প্লাস এ আলফা স্কোয়ার প্লাস এখানে যদি গুণ করি 2h এক্স ওয়াই, তারপরে থাকছে হচ্ছে 2h এক্স বিটা প্লাস 2h আলফা ওয়াই প্লাস 2h আলফা বিটা। এইটা গুণ করলে এইটা হয়, আমি এটা পুরোটা একসাথে গুণ করে লিখে দিয়েছি। দেন এখানে কি থাকে, বি ওয়াই স্কোয়ার প্লাস 2v ওয়াই বিটা প্লাস প্লাস বি ওয়াই বি বিটা স্কোয়ার, বি বিটা স্কোয়ার। ওকে, দেন এখানে কি থাকছে আরো, এখানে থাকতেছে হচ্ছে 2gx প্লাস 2g আলফা প্লাস 2fy 2fy প্লাস 2f বিটা প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমরা কি জানি, আমরা জানি যখন মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করা হয় তখন একঘাত বিশিষ্ট পদ অর্থাৎ এক্স এবং ওয়াই ইন্ডিভিজুয়ালি যে পদগুলোতে থাকে তাদের সহগকে আমরা শূন্য বলে দিতে পারি, কারণ তারা তখন বেনিশ হয়ে যায়। সো আমরা এখন এখান থেকে এটাকে ওইভাবে সাজাবো যে এক্স যুক্ত যে পদটা আছে তার এক্সটা কমন নিয়ে বাকি যেটা থাকে সেইটা, এবং ওয়াই যুক্ত যে পদটা আছে সেইটা, এবং ধ্রুবক পদটা, এই তিনটা পদই কি হয়ে যাবে, শূন্য হয়ে যায়। তাহলে আমরা এখন সেটাই লিখবো এখান থেকে, ধ্রুবক পদ শূন্য হয়ে যায়। আমরা উপপাদ্য 5-এ পড়ছি, উপপাদ্য 5 কোথাকার, চ্যাপ্টার 1 এর উপপাদ্য 5-এ আমরা পড়েছি। তাহলে আমরা এখন এখান থেকে এক্স স্কোয়ার লিখে ফেলি, এক্স স্কোয়ার লিখলাম। এবার এক্স যুক্ত পদ আছে কোনটা, এ একটা এবং এ একটা, এখান থেকে 2x কিন্তু কমন যায়, তাহলে 2x কমন নিলে এ আলফা, এখান থেকে থাকে হচ্ছে এইচ বিটা, সরি এটা না, এটা এই পদটা, এটা না, তাহলে এইচ বিটা এখান থেকে থাকে, আর এখান থেকে 2x কমন নিলে থাকে হচ্ছে জি, তারপরে প্লাস বি ওয়াই স্কোয়ারটা লিখে ফেললাম। বি ওয়াই স্কোয়ারটা কোথায় আছে, এই যে এইটা লিখে ফেললাম। সো আমরা এখন বি ওয়াই স্কোয়ার লিখে ফেলার পরে এবার হচ্ছে আমরা ওয়াই কমন নিব। ওয়াইটা কোথায় আছে, ওয়াই যুক্ত পদ আছে এই যে এইখানে একটা ওয়াই যুক্ত পদ, তারপরে এই যে এইখানে একটা ওয়াই যুক্ত পদ, তারপরে এখানে একটা ওয়াই যুক্ত পদ। তাহলে ওয়াই যুক্ত পদগুলো যদি আমরা কমন নেই, সেখানে 2y প্রত্যেকটা পদে আছে। সো 2y যদি আমরা কমন নেই, এখান থেকে দেখো কি হচ্ছে, এখান থেকে 2y কমন গেলে এইচ আলফা, তাহলে এইচ আলফা, এখান থেকে 2y কমন নিলে যে বি বিটা
আর এখান থেকে 2y কমন নিলে হচ্ছে f থাকে। সো এইটা লিখলাম। এরপরে দেখো আমাদের xy যুক্ত পদ আছে, সেইটা কোথায়? xy যুক্ত পদ আছে একটা, xy যুক্ত পদ কি আর আছে? xy যুক্ত পদ আর নেই। সো আমরা এখানে লিখে ফেলি 2hxy ওকে। সো এরপরে যেটা হবে সেটা হচ্ছে বাকি যেটা আছে এটা পুরোটা ধ্রুবক পদ। সো ধ্রুবক পদ কোনটা? ধ্রুবক পদ হচ্ছে এই যে একটা, তাহলে ধ্রুবক পদ আমরা লিখে ফেলি a আলফা স্কয়ার। এখান থেকে আসবে হচ্ছে এখান থেকে আর কোনো ধ্রুবক পদ আসে নাই, এখান দিয়ে 2 v বিটা স্কয়ার, তাহলে প্লাস b বিটা স্কয়ার 2h আলফা বিটা। এই টার্মটা কোথায়? এই যে 2h আলফা বিটা প্লাস 2h আলফা বিটা, এইটা একটা ধ্রুবক পদ। তাহলে আমাদের ধ্রুবক পদ আর থাকে কোনটা? 2g আলফা এবং 2f বিটা প্লাস 2g আলফা প্লাস 2f বিটা ইকুয়ালস টু 0। সো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এই ইকুয়েশনটাকে আমরা কত, এটা 1 নং হলে এটা 2 নং দেই। তাহলে এখন আমরা বলবো কি? আমরা বলবো যে 2 নং ইকুয়েশন, যেহেতু 2 নং ইকুয়েশনকে আমরা যেহেতু মূল বিন্দুকে স্থানান্তর করিয়েছি আলফা বিটা বিন্দুতে, তাহলে এই ইকুয়েশনটার x এবং y যুক্ত পদ হবে 0। এখন চলে আসো, এইটা হচ্ছে কি, এই যে এই সমীকরণটা কি নতুন মূল বিন্দু আলফা বিটা গামী না? এবং এই সমীকরণটা দুইটা সরল রেখা নির্দেশ করে না? তা আমরা আগের চ্যাপ্টারে কি পড়েছি, যখন সাধারণ দ্বিঘাত সমীকরণ একটা এক জোড়া সরল রেখা নির্দেশ করে তখন তাদের হচ্ছে xy যুক্ত পদ বর্জিত হয়, অর্থাৎ xy যুক্ত পদ থাকে না। আর আমরা এটাও দেখেছি যে মূল বিন্দু যখন স্থানান্তর ঘটানো হয় তখন ওই সমীকরণের xy যুক্ত পদ বর্জিত হয় এবং ধ্রুবক পদ এখানে 0 হবে, বিকজ আমরা যেহেতু এটাকে সরল রেখা বলছি, এক জোড়া সরল রেখা, জোড়া সরল রেখা হচ্ছে একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে। তো সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ মানে কি? এই সমীকরণের কোনো পদে x এবং y এর ঘাতের যোগফল 2 এর বেশি হবে না, কমও হবে না। তাহলে আমাদের 2 এর বেশি বা কম যুক্ত যতগুলো পদ আছে সবগুলো পদ কি বলতে হবে? 0 বলতে হবে। তাহলে এখানে আমরা লিখবো, যেহেতু, আমি বলছি আপনারা লিখে নেবেন, বই থেকে দেখে নিতে পারেন, যেহেতু 2 নং সমীকরণটি নতুন মূল বিন্দু আলফা বিটা বিন্দুগামী দুইটা সরল রেখা নির্দেশ করে, এক জোড়া সরল রেখা নির্দেশ করে, অর্থাৎ 2 নং সমীকরণ হবে x y এর একটি দ্বিঘাত সমমাত্রিক সমীকরণ, দ্বিঘাত সমমাত্রিক সমীকরণ বা দুই ঘাতের সমমাত্রিক সমীকরণ বলতে পারো। তো দুই ঘাতের সমমাত্রিক সমীকরণ হওয়া মানে এই টার্মটা তার মধ্যে এক্সিস্টেবল, এন্ড আমরা বলতে পারি যে এই টার্মটা তার মধ্যে থাকার কথা, এবং আমরা বলতে পারি এই টার্মটা তার মধ্যে থাকার কথা। বাকি যতগুলো পদ আছে প্রত্যেকটা পদে x এবং y এর ঘাতের যোগফল 2 ছাড়া অন্য কিছু। তাহলে আমরা জানি যে দ্বিঘাত সমমাত্রিক সমীকরণ বেসিক্যালি এক জোড়া সরল রেখা সমীকরণ নির্দেশ করে। তো আমরা তাহলে এই সমীকরণটা যেহেতু এক জোড়া সরল রেখাকে নির্দেশ করে, তাহলে আমরা বলতেই পারি এটার মধ্যে একঘাত বিশিষ্ট পদ বা ঘাতবিহীন পদ এগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এইটার কি, এইটার এই যে এইটা সমান 0 হবে, এইটা সমান 0 হবে, এইটা সমান 0 হবে, এবং এই যে এই পুরো টার্মটা সমান 0 হবে। ঠিক আছে কি? আশা করছি আমি বুঝাইতে পারছি। আমাদের দ্বিঘাত লাগবে, দ্বিঘাত সমমাত্রিক সমীকরণ লাগবে। তাহলে আমরা বলতে পারি কি সমান 0? a আলফা প্লাস a বিটা h প্লাস g ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি যে a আলফা প্লাস বিটা h প্লাস হচ্ছে g ইকুয়ালস টু 0 একটা পেলাম। আরেকটা কি আসলো? আরেকটা আসলো হচ্ছে এই যে h আলফা প্লাস v বিটা প্লাস f, h আলফা প্লাস বিটা v প্লাস f ইকুয়ালস টু 0। আরেকটা কি আসলো? আরেকটা আসলো হচ্ছে ধ্রুবক পদ সমান 0। ধ্রুবক পদ কি? a আলফা স্কোয়ার প্লাস b বিটা স্কোয়ার প্লাস 2h আলফা বিটা, আমি এটা একটু লিখি, এবং a আলফা স্কোয়ার প্লাস b বিটা স্কোয়ার প্লাস 2h আলফা বিটা প্লাস 2g আলফা প্লাস 2f বিটা প্লাস c ইকুয়ালস টু 0। আই থিঙ্ক আমি ঠিকঠাক লিখেছি যে a আলফা স্কোয়ার প্লাস b বিটা স্কোয়ার প্লাস 2h আলফা বিটা প্লাস 2g আলফা প্লাস 2f বিটা। সো এইটা সমান হচ্ছে, সাথে c আছে যোগ আকারে, সিটা আমি এখানে লিখতে ভুলে গেছি, এখানে একটা c আসবে, c ইকুয়ালস টু 0। ওকে, সো এইটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এখন চলে আসেন আমাদের এখানে যেটা আসলো,
এখান থেকে আমরা তিনটা ইকুয়েশন গঠন করব। তিনটা ইকুয়েশন গঠনের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব, আমাদের এই যে প্রথম যেটা আছে সেটা 1 নং, এইটা আছে 2 নং, এবং এইটাকে আমরা একটু সাজাই। এটাকে যদি আমরা একটু সাজাই কি হবে, আমরা আসলে কেন সাজাবো বা এটাকে আরো শর্ট করার চেষ্টা করতেছি কেন, কারণ এইটার মধ্যে এই দুটো ইকুয়েশন আছে, আমরা সেটা একটু ট্রাই করি বের করার। দেখো আমরা এখান থেকে যদি আলফা কমন নিই, তাহলে এখানে থাকে হচ্ছে এ আলফা, এই যে এই দুটো আছে বলছি না, তাহলে এই আলফাটা পেলাম। এখন বিটা এইচ কোথায় আছে একটু খুঁজে দেখি। বিটা এইচ আছে এই যে এখানে, তো এখানে কয়টা আছে, 2h আলফা বিটা, তাহলে আমি এটাকে দুইবার লিখি, তাহলে এ আলফা স্কোয়ার, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, প্লাস এটার একটা এখানে লিখি, একটা এখানে লিখলে কি হবে, এইচ আলফা বিটা প্লাস আমরা এখানে আলফা আছে সো এটাকে এখানে নিয়ে আসি, তাহলে হচ্ছে জি আলফা একবার লিখলাম, তাহলে এটা দুইটা থেকে একটা লিখেছি, এটা দুইটা থেকে একটা লিখেছি। এবার এখানে চলে আসি, এখানে আছে বি বিটা স্কোয়ার, আর এই যে এটা দুইটার একটা এখানে লিখেছি আর একটা এখানে লিখি, তাহলে হচ্ছে এইচ আলফা বিটা। তারপরে আসো আমাদের হচ্ছে এই যে এখানে আছে বিটা দুইটা, তাহলে এখানে হচ্ছে এফ বিটা একবার লিখলাম। তাহলে এখন আমাদের বাকি থাকলো এখানে কি বলেন, বাকি থাকলো যে এই যে এখানে দুইটার একটা বাকি রয়ে গেছে, তাহলে জি আলফা একবার, এখানে দুইটার একটা বাকি রয়ে গেছে এফ বিটা আরেকবার, এবং সি যেটা ছিল সেটা রয়ে গেল। সো এবার আমরা এই টার্ম থেকে লিখতে পারি যে আলফা ইন্টু এ আলফা প্লাস এইচ বিটা প্লাস হচ্ছে জি, যেটা আমরা 1 নং থেকে বলতে পারি 0, এবং এখান থেকে আমরা বিটা যদি কমন নেই তাহলে বি বিটা প্লাস বিটা কমন নিয়েছি, তাহলে হচ্ছে এইচ আলফা প্লাস হচ্ছে এফ, যেটা আমরা 2 নং অনুসারে বলতে পারি 0, তাহলে বাকি থাকতেছে হচ্ছে জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়ালস টু 0। দ্যাট ইমপ্লাইজ আমরা এখান থেকে বলতে পারি যে জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়ালস টু 0, এইটা হচ্ছে আমাদের নতুন করে 3 নং ইকুয়েশন। এখন দেখো নতুন করে 3 নং ইকুয়েশন দিব নাকি আমাদের আগে যেহেতু 1 2 চলে গেছে, তাহলে এটাকে 4, এটাকে 5 এবং এটাকে 6 নং ইকুয়েশন আমরা দিব। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 এবং এটা হচ্ছে 6। তাহলে এবার দেখো 4 5 6 এই তিনটা হচ্ছে কি বলে, তিনটা হচ্ছে সমীকরণ জোট, তাই না? তো সমীকরণ জোটের তিনটার মান যেহেতু 0, তাহলে আমরা ছোটকালে শিখেছি নির্ণায়কে যে তাদের সহগগুলো নিয়ে আমরা যে নির্ণায়ক গঠন করতে পারি সেটা হচ্ছে তার রাইট সাইডে ধ্রুবক পদগুলো নির্ণায়ক। অর্থাৎ এখানে সহগগুলো যদি আমরা নেই তাহলে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে যে আলফা বিটা গামা, আলফা বিটা হচ্ছে আমাদের চলক, তাই না? আলফা বিটা বিন্দু স্থানাঙ্ক আমরা কিন্তু জানি না কোথায় আছে, তো এটা যেহেতু চলক আমাদের এখানে ধ্রুবকগুলো হচ্ছে কে এ এইচ জি এবং হচ্ছে এইচ বি এফ এবং হচ্ছে আমাদের জি এফ সি। তাহলে আমাদের এই ধ্রুবকগুলো নিয়ে যে নির্ণায়কটা হবে, তাহলে আমরা বলতে পারি যে এক দুই এবং সরি 4 5 6 এদের যে নির্ণায়কটা হবে সহগগুলো নিয়ে, সেই নির্ণায়কটা সমান আমরা 0 লিখতে পারি। তাহলে যেহেতু আমরা 0 লিখতে পারি আর সেই নির্ণায়কের মানটাই মূলত আমাদের এখন আমাদের দেখাইতে বলছে। সো আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আমাদের আসলে কোথায় যেতে বলছে বা কি করতে বলছে। সো এবার এখন আমরা আচ্ছা আমরা ওই পেজে 2 3 কি পাইছি, ওখানে কি 3 নং পেয়েছি না, এটা 2 পেয়েছি। সো একটু মিস্টেক, আমরা এখানে এটাকে 3 বলবো, আমরা এটাকে 3 নং বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নং, এটা 4 নং এবং এটা হচ্ছে 5 নং। তাহলে হচ্ছে 3 4 এবং 5 নং হতে আলফা বিটা অপসারণ করে আমরা নির্ণায়কটা গঠন করব। কি পাই? আমরা পাই হচ্ছে আলফা বিটা যদি অপসারণ করি তাহলে হচ্ছে এ এইচ জি, ওই যে একবারে প্রথমে আপনাদেরকে শিখালাম যেখানে এ শুরু সেখানে এইচ জি তে শেষ হবে উপরে এবং পাশে এবং নিচে, তারপরে জি যেখানে শেষ ওখানে হবে হচ্ছে এফ সি, তাহলে এফ সি জি এফ সি মাঝখানে হবে ভি ইকুয়ালস টু 0।
সো আপনি এই তিনটা ইকুয়েশন থেকেই বেসিক্যালি এটা আসছে। তো এখন এই যে এইটাকে বলা হয় সাধারণ দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক। এই যে এই পার্টটাকে কি বলা হয় সাধারণ দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক, যেটা সমান কি আসছে 0 আসছে। কখন? যখন আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণকে এক জোড়া সরল রেখা নির্দেশ করিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে এখানে তাহলে এখানে কি লিখতে পারি, বাম পাশের ডেল দ্বারা সূচিত করা হয় এবং ইহাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলা হয়। তাহলে আমরা এখন কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে সাধারণ দ্বিঘাত সমীকরণ এক জোড়া সরলরেখা নির্দেশ করলে, আমরা বই থেকে এই কথাটা একটু পড়ে নিই, বলে দিচ্ছি যে কি বলছে, যে এখানে বলেছে যে সুতরাং সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা এক জোড়া সরলরেখা প্রকাশের শর্ত যে ডেল ইকুয়ালস টু 0। সুতরাং এখানে লিখবেন সুতরাং সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা এক জোড়া সরলরেখা নির্দেশ করার শর্ত ডেল ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু 0। তো এখন এইটার মান কত? এইটার মান আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যারা নির্ণায়কের পড়ালেখা করে আসছেন আপনারা নিশ্চয়ই বলতে পারেন এটার মান হচ্ছে a ইন্টু ভি সি মাইনাস এফ স্কোয়ার, a ইন্টু ভি সি মাইনাস এফ স্কোয়ার মাইনাস এইচ ইন্টু এইচ সি মাইনাস জি এফ প্লাস জি ইন্টু এইচ এফ মাইনাস বি জি ইকুয়ালস টু 0। এটার ভ্যালুটা এটা হয়। সো এটাকে একটু গুণ টুন করলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার আসবে, বা এ বি সি, তারপরে আপনি লিখতে পারেন আর কোথায় সিরিয়ালটা আপনি একটু ব্রেক যদি না করেন তাহলে হচ্ছে প্লাসের আছে, কোথায় প্লাসের আছে এই যে এইটা, তাহলে এটা গুণ করলে প্লাস হবে, তাহলে হচ্ছে প্লাস এই যে এইচ জি এফ, তাহলে এইচ জি এফ এইচ লিখতে পারি জি এফ এইচ, এই যে এইটার সাথে এটা যখন গুণ করেছি, আবার এখানেও দেখো জি এইচ এফ আছে। সো আমি এখানে একটা 2 দিলাম এইটা আর এটা নিয়ে। আর এরপরে দেখো মাইনাসে কে আছে, মাইনাসে আছে হচ্ছে আমার এইটা ইন্টু এইটা, তাহলে এ এফ স্কোয়ার মাইনাসে আছে, এখানে আছে মাইনাস সি এইচ স্কোয়ার, এই যে এখান থেকে মাইনাস আসছে, আর এই যে এখানে হচ্ছে মাইনাস বি জি স্কোয়ার ইকুয়ালস টু 0। সো এইটা হচ্ছে আমাদের নিশ্চয়কের মান। আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো হ্যাঁ, এইটাই ওরা লিখেছে, ওরা একটু হয়তো আগে পরে লিখেছে, আমরা সিরিয়ালটা এইভাবে রেখেছি। সো এইটা সমান 0 দেখাইতে বলছে, আমরা তাই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ এক জোড়া সরলরেখা নির্দেশ করার শর্ত। তো এটা হচ্ছে আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ এক জোড়া সরলরেখা নির্দেশের শর্ত। তো তারপরে আরেকটা কাজ আপনাকে বের করতে বলছে, কি আপনাকে বলছে যে তাদের ছেদবিন্দু নির্ণয় করো, মানে আলফা বিটা নির্ণয় করো। এখন দেখেন ভাই, আলফা বিটা তো আমাদের এই দুটো ইকুয়েশনের মধ্যেই আছে। তো আলফা বিটা যেই মানটা, এই মানগুলো কিন্তু আমরা থিওরাম 5 চ্যাপ্টার 1-এ করেছি, এবং এই দুটো ইকুয়েশন সলভ করেই করেছি বজ্রগুণন পদ্ধতিতে। তাহলে আপনারা যারা চ্যাপ্টার 1-এর থিওরাম 5টা দেখেন নাই, ওখানে গিয়ে দয়া করে এদের ছেদবিন্দু মানে এই দুটো সমীকরণ থেকে আলফা আর বিটার মান বের করার যে সূত্র বা যে নিয়ম, সেটা আপনি চ্যাপ্টার 1-এর থিওরাম 5 আমাদের ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে দেখলেই হয়ে যাবে। পরের অংশটুকু, সেই অংশটা আর কিছুই না। এই যে এখানে আপনাকে ছেদবিন্দু বা এই দুটো সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করতে বলেছে। তো এই পার্টটা আমরা চ্যাপ্টার 1-এর থিওরাম 5-এ পড়িয়েছি। সো আপনারা এই পার্টটা করবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে এই প্রবলেমটা আমরা দ্বিতীয় ওয়েতে এই প্রবলেমটা এইভাবেও সলভ করতে পারি, এবং এইভাবে সলভ করার পিছনে রহস্য হচ্ছে আমরা বেশ কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম এইভাবে সলভ করব। সো এই প্রমাণটাও আপনারা একটু দেখবেন কিভাবে হয়েছে, ঠিক আছে? এটাকে জাস্ট একটা দ্বিঘাত সমীকরণে কনভার্ট করা হয়েছে এক্স এর এই পার্টটা। তো এই যে এইটা তার নিশ্চয়ক ধরে আমরা এই পার্টে এইভাবেও সমাধান করতে পারি। এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। আমরা বিকল্প পদ্ধতিটা পরীক্ষায় অ্যাপ্লাই করব না, বা করলেও প্রবলেম নেই, কিন্তু ভাই আমাদের পরীক্ষার অ্যাসপেক্টে এটা যদিও গুরুত্বপূর্ণ না, আমরা এটা দিয়ে অঙ্ক করে ফেলতে পারবো, এটা দিয়ে থিওরাম করে ফেলতে পারবো, কিন্তু এই পার্টটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। এখন সামনে আমরা অঙ্কগুলো এই পার্ট দিয়ে করব। সো আমি আবারও বলছি,
এই পার্টের গুরুত্ব আছে অনেক, আপনারা এই পার্টটা একটু ভালো করে দেখবেন। আমরা এই পার্ট দিয়ে অঙ্ক করবো, এই পার্টটা জাস্ট একটু দেখে নেবেন কিভাবে করেছে, হ্যাঁ, অঙ্ক করতে গেলে যেন ঝামেলায় না পড়েন। ওকে, তো আমাদের এইটা ছিল হচ্ছে চ্যাপ্টার 2 এর লেকচার 1। এভাবে আমরা চ্যাপ্টার 2 এ টোটালি চ্যাপ্টার 2 এ 15টা লেকচার হবে। 15টা লেকচার আমরা 24 কি 25টা ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং থিওরি পড়বো। সো এর মধ্যে থিওরি আছে বেশ কিছু, 5-6টা থিওরি আছে, আর বাকিগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো এখন আপনাদেরকে আমরা এই ক্লাসগুলো মূলত ফ্রিতে করাচ্ছি। তো আপনাদের জন্য আমাদের যে বাকি 3টা কোর্স, লিনিয়ার প্রোগ্রাম, লিনিয়ার অ্যালজেব্রা, আমাদের আছে হচ্ছে ক্যালকুলাস 1, এবং আমাদের আছে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স। সো এই 3টা কোর্স আমাদের হচ্ছে আমাদের অ্যাপসের মধ্যে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো, এবং সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো হচ্ছে পেইড ক্লাস, এবং সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট করা লাগবে। সো আমাদের ওই 3টা কোর্সের ফি যদি আপনি পে করেন তাহলে হচ্ছে আপনি এই জিওমেট্রির আমরা বেসিক্যালি ফ্রিতে আপনাদেরকে পড়াবো হচ্ছে 1, 2, 3 এবং 6, 7 কি 8। তো টোটাল হয়তো এই 6টা চ্যাপ্টার পড়াবো, অথবা 5টা চ্যাপ্টার, অথবা 4টা মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 6টা যদি আপনাদের পরীক্ষার আগে আমি কমপ্লিট করতে পারি। সো এইটা পড়লে আপনি পরীক্ষায় মোটামুটি 60, 65, 70 কমন পেয়ে যাবেন। সো আপনি 1, 2, 3 আর 6, 7, 8 প্রিপারেশন নিয়ে গেলে আপনি 80 কমন পেয়ে যাবেন। তো আমরা আমাদের এই জিওমেট্রি এই কোর্সটার কোনো পেইড ভার্সন রাখি নাই, যা দিয়েছি আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা অ্যাপসেও দেখতে পারেন ফ্রিতে, এবং আপনারা যারা ইউটিউবে দেখতেছেন তারাও কিন্তু ফ্রিতে দেখতেছেন। তো আপনাদের অনুরোধ থাকবে, যদি ক্লাস আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আপনি ফার্স্ট ইয়ার, আপনার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, আরও 3 ইয়ার কিন্তু আপনি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সো এই জায়গা থেকে আপনাদের কাছে বলবো যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন বা ফেসবুকে লিঙ্ক পেয়ে আসছেন তাদেরকে অবশ্যই একই কথা বলবো যে আপনারা এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো পরবর্তী পর্বে আবার দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।